হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের পেজ নাম্বার 197 স্কুল 2 অর্থাৎ মডেল স্কুল 2-এর যে প্রশ্নগুলো আছে তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। এবং এর আগের ভিডিওতে আমি মডেল স্কুল 1-এর সব প্রশ্নের উত্তর করে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে ক্লাস 7-এর পুরো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আমি কিন্তু তোমাদের পুরো প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিটে সলভ করে দেব, ঠিক আছে? আর তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে এই নোটিফিকেশানটা অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন আছে, একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলছে কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতিটি হলো, কঠিন থেকে কিসে হচ্ছে তরল হচ্ছে, অর্থাৎ কঠিন ছিল বরফ ছিল জল হয়ে যাচ্ছে। এটা কি? এটাকে আমরা সবাই জানি, এটাকে বলা হচ্ছে গলন। আমার সাথে সাথে তোমরা প্রশ্নর এই এমসিকিউগুলো মুখস্থ করে নেবে। আর দুই হচ্ছে ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে কত হবে? ফুটন্ত জলের হচ্ছে ফারেনহাইট স্কেলে হবে 212 ডিগ্রি, আর নর্মালি সেলসিয়াসে হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রিটা 212 ডিগ্রি ফারেনহাইটে। আর বলছে এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে, ইলেকট্রন যদি বর্জন করে তাহলে প্লাস হয়, আর দুটি ইলেকট্রন বর্জন করেছে তাহলে কি হবে? এটা A2+, অর্থাৎ দুটো ইলেকট্রন বর্জন করেছে, প্লাস মানে ইলেকট্রন বর্জন করা, তো A2+ হবে। আর CuSO4 এর নাম হলো, দেখো এখানে অনেক করে অপশান দেওয়া আছে কিন্তু একটাও ঠিক না, একটু অপশানগুলো ভুল আছে। কারণ তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 99 খোলো তাহলে দেখবে তুতে বা কপার সালফেট হচ্ছে CuSO4। CuSO4 মানে কপার সালফেট, কিন্তু এখানে অপশান নেই। তাহলে এখানটায় CuSO4 এর নাম, পুরো নাম কি? এর নাম হচ্ছে কপার সালফেট। তোমরা এটা মুখস্থ করে নেবে। তো চলে যাবো এরপরে দুইয়ের দাগের প্রশ্নগুলো করবো, 5টা আছে। তো প্রথম দেখো, প্রথম আছে টিনের চিহ্ন লেখো। তো তোমরা 85 পেজ খুললে আমি বইয়ের তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হয়। তোমরা বইয়ে খুঁজে এগুলো দাগিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। এর সাথে বাদবাকিগুলো বই নিতে পারো। টিন দিয়েছে, পারদ পড়লে সীসা বই নিলে পরীক্ষায় যা আসবে সেটাই পারবে। তো দেখো টিনকে আমরা ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, ঠিক আছে? এখান থেকে কিন্তু টিনকে আমরা SN দিয়ে লিখি, তার টিনের চিহ্ন কি? SN। এটা উত্তর হচ্ছে টিনের চিহ্ন কি? SN। তোমাদের আমি বাদ বাকি আরও জিনিস দেখিয়ে দিলাম। এরপরে দেখো দুয়েরটা বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড যোগে দুটি Al3+ এর আধানের জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয়? আমরা জানি একটা মৌল যদি তৈরি করতে হয় তার আধান শূন্য হতে হবে। যেমন দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এর সংকেত কি? Al2O3। এবার এখানে কি কি আছে? Al3+ আছে। Al3+ এর কটা? দুটি Al3+, অর্থাৎ দুটি, দেখো দুটি Al3+ এর মোট চার্জ কত হচ্ছে? 2 3 দুগুণে 6 হচ্ছে। আর 6 হওয়ার জন্য এর সঙ্গে যে অক্সিজেন আছে ওরও চার্জ কত হতে হবে? 6 হতে হবে, অর্থাৎ O-2। তাহলে এর অক্সাইড এর চার্জ কত হবে? O-2। এর চার্জও কিন্তু 6 হতে হবে, অর্থাৎ 3 দিয়ে দিলে কত হবে? 3 দুগুণে 6 হয়ে যাবে, অর্থাৎ এর চার্জ কিন্তু -6 হতে হবে। অর্থাৎ দুটি Al3+ এর আধানের জন্য কতগুলি অক্সাইড লাগবে? এর জন্য কিন্তু 3টি অক্সাইড লাগবে, ঠিক আছে? 3টি, এর উত্তর হবে 3টি। তোমাদের পুরোটা বুঝিয়েও দিলাম। এরপরে দেখো তিনেরটা বলছে Na2CO3+, এইটা যেটা দেওয়া আছে এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? তো দেখো এটা একটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। কেন? দেখো এখানে Na2CO3 ছিল, ঠিক আছে? এবার এই NO2 জায়গায় কে গেছে? PB গিয়েছে। PB গিয়ে PbCO3 মৌল তৈরি করেছে। আর এই পিবির জায়গায় Na2 এসেছে, Na2NO3 তৈরি করেছে, অর্থাৎ এরা একে অপরের জায়গাটা পরিবর্তন করেছে। এটাকে আমরা বিনিময় বলি, অর্থাৎ এখানে এসেছে ওখানে গিয়েছে, এমন যদি হয় সেটা বিনিময় বিক্রিয়া হবে, ঠিক আছে? অন্য উদাহরণ যদি দেয় তোমাদের তাহলে এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। এরপরে দেখো চারেরটা বলছে দুটি ভিন্ন উষ্ণতায় বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি হয় তাকে কি বলা হয়? তাকে তাপ বলা হয়। এরপরে দেখো 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে? তো এটা হচ্ছে 80 ক্যালোরি তাপ দিলে কিন্তু 1 গ্রাম বরফ কিন্তু 1 গ্রাম জলে পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এটা তোমাদের পেজ 11 নম্বরে পেয়ে যাবে যে 1 গ্রাম বিশুদ্ধ বরফকে আমরা যদি 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত
হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ লাগে। ঠিক আছে, আমি তোমাদের বইয়ের স্ক্রিনশটগুলো দেখিয়ে দিচ্ছি, পেজ নম্বরও বলে দিচ্ছি। এরপরে দেখো তিনেরগুলো বলছে, প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। তো পেজ নাম্বার 13 এটা পেয়ে যাবে। আগে স্কুলে এটা ছিল, স্কুল 1-এ, যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ আসলের জায়গায় লিখে দেবে কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, তাই কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়। তো ব্যাপারটা খুবই ইজি। আমরা গ্রাম অঞ্চলের দিকে কলসি দেখেছো, মাটির কলসিতে গরমকালে জল রাখে এবং মাটির কলসির জল কিন্তু ঠান্ডা হয় গরমকালেও। কেন হয়? কারণ মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলি থেকে জল বেরিয়ে আসে এবং জল বেরোলে কী হয়? জলটা বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য কী প্রয়োজন হয়? লিন তাপের প্রয়োজন হয়। লিন তাপটা কোথা থেকে নেয়? কলসি আর কলসির জল থেকে নেয়, এবং যেহেতু তাপটা নিয়ে নিচ্ছে এই জন্য কলসি আর কলসির জলও ঠান্ডা থাকে। তো ব্যাপারটা কি সুন্দর, পরপর একটা স্টেপ বাই স্টেপ বুঝলে উত্তরটা লিখতে তোমাদের সুবিধা হবে। এবার দুইটা দেখো, কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো দেখো 3টি বিষয়ের ওপর, বস্তুর ভরের ওপর, বস্তুর উপাদান আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ওপর। প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, তোমরা মুখস্থ করে নেবে। এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক হচ্ছে জুল। এরপরে দেখো সমতা বিধান করতে হবে। এটা যেটা দেওয়া আছে সমতা বিধান করতে তোমরা প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাকে টুকে নেবে। দেখো এখানে যেটা আছে সেটা আমি টুকবো, Fe2O3 প্লাস সি। সমতা বিধান মানে সমান হয়েই যাবে, সমান চিহ্ন দিয়ে দেবে, তাহলে Fe প্লাস সিও। তো এটা আছে, এবার প্রতিটা সমান করতে হবে। দেখো এখানে কটা Fe আছে? এখানে হচ্ছে 2টো Fe আছে, কিন্তু এখানে একটা। তাহলে এর আগে যদি আমি 2 দিয়ে দিই তাহলে কী হয়ে গেল? 2টো Fe হয়ে গেল অন্য কালিনী। ঠিক আছে, তাহলে তোমরা জিনিসটা ভালো বুঝতে পারবে। একটা অন্য কালিনী, তাহলে 2টো যদি Fe দিয়ে দিই তাহলে এখানেও 2টো Fe হয়ে গেল, সমান হয়ে গেল। এবার এখানে দেখো অক্সিজেন আছে কটা? ও আছে 3টে, কিন্তু এখানে ও আছে কটা? একটা। তাহলে আগে 3 দিয়ে দিলে এখানে 3টে অক্সিজেন হয়ে গেল, এখানেও 3টে অক্সিজেন, কিন্তু এখানে আবার সি হয়ে গেল 3টে। তাহলে এর আগে যদি আমি 3 দিয়ে দিই তাহলে 3টি সি। দেখো তাহলে 2টো Fe 2টো Fe, 3টে অক্সিজেন 3টে অক্সিজেন, 3টে সি 3টে সি। তো সমতা বিধানটা হয়ে গেল। এবার যদি বিয়েরটা করি, তো বিয়েরটা প্রথমে টুকবো Ki প্লাস Cl2 সমান সমান KCl প্লাস I2, KCI প্লাস I2, সরি এল, হ্যাঁ I2। তো দেখো এখানটায় অন্য একটা কালি আমি নেব। তো দেখো এখানটায় কে কটা আছে? কে আছে হচ্ছে একটা, এখানেও কে একটা আছে, কিন্তু এখানে Cl আছে, দেখো Cl 2টো আছে, কিন্তু এখানে Cl একটা আছে। তো আগে যদি 2 দিয়ে দিই তাহলে এখানটায় Cl 2টো, এখানেও Cl 2টো হয়ে গেল, কিন্তু কে আবার 2টো হয়ে গেল। তো এর আগেও 2 দিতে হবে, 2টো Kl 2টো K, কিন্তু এখানে 2টো আবার I হয়ে গেছে, এখানে 2টো I। তো হয়ে গেল দেখো 2টো K 2টো K 2টো I 2টো I 2টো Cl 2টো Cl। তো সমতা বিধানটা হয়ে গেল, খুব ইজিলি তোমাদের বুঝিয়ে দিলাম একদম। এরপরে দেখো লাইফ সায়েন্সে আমরা চলে যাব। তো লাইফ সায়েন্সে দেখতে পাচ্ছ একটা আছে, বলছে লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো, লিগামেন্টে কোন প্রোটিন থাকে? কোলাজেন থাকে, নাকি হচ্ছে ক্যারাটিন, মায়োসিন, নাকি অ্যাক্টিন? তো লিগামেন্টে হচ্ছে কোলাজেন থাকে। এরপরে অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে কি তৈরি হয়? গ্লুকোজ জুড়ে প্রোটিন তৈরি হয়? অবশ্যই না। শ্বেতসার, লিপিড, নাকি ফাইটোকেমিক্যাল? তো গ্লুকোজ জুড়ে কিন্তু শ্বেতসার তৈরি হয়। এরপরে দেখো তিনেরটা বলছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে, অর্থাৎ কোথাও যদি কেটে যায় সেখান থেকে রক্ত পড়া কে বন্ধ করে? আগের ভিডিওতে আমি বলেছিলাম সেটাকে ভিটামিন কে আমাদের কিন্তু রক্তক্ষরণটা কমায়। এরপর একটা বলছে প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে? মানসিক যে বৃদ্ধি বা বুদ্ধি সেটা কে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে আয়োডিন। এই জন্য দেখবে আমাদের স্কুলে আগে খাওয়াতো আয়োডিন, আয়রন, এইসব ওষুধগুলো খাওয়াতো। যাই হোক, এরপরে বলছে একজন ব্যক্তির ওজন 75 কেজি, উচ্চতা হচ্ছে 1.6 মিটার হলে BMI কত হবে? তো তোমরা BMI সূত্র জানো, BMI সমান সমান কি? BMI সমান সমান হচ্ছে উপরে হচ্ছে ওজন আর নিচে হচ্ছে উচ্চতা তার স্কয়ার। এই সূত্রে যদি তোমরা বসিয়ে দাও, ওজন হচ্ছে 75 আর BMI হচ্ছে 1.60 তার স্কয়ার।
এবার এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা কিন্তু বিএমআই পেয়ে যাবে। এটাকে তোমরা 75 আর এটাকে হচ্ছে 1.60 মানে 1.6 ইন্টু 1.6 লিখে এটা ক্যালকুলেট করবে, পেয়ে যাবে হচ্ছে 29.30। ঠিক আছে, তো বিএমআই তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবে, এখানে অন্য মান দিলে ঠিক এইভাবে ক্যালকুলেট করবে। ঠিক আছে, এবার দেখো 2 দাগের প্রশ্নের উত্তরগুলি করব। তো 2 দাগে 6টা আছে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে খাদ্য বস্তুতে কোন উপাদান থাকে, এর কার্যকারিতা কী? তো এর উত্তর তোমরা পেজ নাম্বার 160-এ পেয়ে যাবে। তো এখানে দেখো তন্তু, খাদ্যতন্তু কোন উপাদান থাকে, তো খাদ্যতন্তুতে কি থাকে? সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট থাকে। কি থাকে? সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট থাকে। ওকে, হলো। আর এই যে পরের পার্টটা, এটি এর কার্যকারিতা কি? তো এর কার্যকারিতা কি? দেখ, এর উত্তর এখানে পেয়ে যাবে যে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। কি রোগ? উচ্চ রক্তচাপ, স্থূলতা, অন্ত্রের ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্য। এই রোগগুলো কিন্তু খাদ্যতন্তু খেলে কিন্তু কমে যায়। ওকে, এবার দেখো 2-এরটা করবো। ম্যারাসমাস বা কোয়াশিওরকর রোগের কারণ কি? এটা পেজ নাম্বার 165-তে পেয়ে যাবে। দেখো ম্যারাসমাস রোগের কারণটা হচ্ছে খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে কিন্তু এই রোগ হয়। এই রোগ মানে কি? ম্যারাসমাস রোগ হয়। কি? খাদ্যে যদি আমাদের প্রোটিন এবং শক্তি উভয়ের অভাব ঘটলে কিন্তু ম্যারাসমাস হবে। আমি যেগুলো বলছি তোমরা এইভাবে সুন্দর করে লিখে নেবে, তোমাদের বই থেকে এগুলো খুঁজে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে খুঁজতে। এবং কোয়াশিওরকর রোগের কারণ কি? দেখো কোয়াশিওরকর রোগের কারণ কি? খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে কিন্তু 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের এই রোগটা হয়। যে পুষ্টিঘটিত রোগ হয় তাকে কোয়াশিওরকর বলে। তো খাদ্যে যদি প্রোটিনের অভাব ঘটে তাহলে কিন্তু কোয়াশিওরকর রোগ হয়। হলো। এবার দেখো 3-এরটা বলছে হলুদ মিষ্টি ও আইসক্রিম, চাউমিন, চকলেট এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থের নাম। তো দেখো এটা পেজ 169-এ পেয়ে যাবে। তো দেখো হলুদ মিষ্টি, তো হলুদ মিষ্টিতে কি কি মিশে থাকে? হলুদ মিষ্টিতে থাকে হচ্ছে মেটানিল ইয়েলো। মেটানিল ইয়েলো হচ্ছে হলুদ মিষ্টিতে কিন্তু ক্ষতিকারক যে পদার্থ সেটা মিশে থাকে। এরপরে আইসক্রিম, তো আইসক্রিম দেখো এই হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমে হচ্ছে কি কি থাকে? কারাজিনান অনেক কটা দেওয়া আছে, ব্রোমিনয়েড এবং হচ্ছে ভেজিটেবল অয়েল। তো সব কটার মধ্যে তোমরা একটা লিখবে। এরপরে চাউমিন, চাউমিনে দেখতে পাচ্ছ চাউমিন হচ্ছে, চাউমিনে কি থাকে? অ্যাজিনোমোটো। এটা খুবই ফেমাস নাম, বলে অ্যাজিনোমোটো, তোমরা হয়তো শুনেছো এই নামটা। এবারে চকোলেট, চকোলেটে দেখো এই চকোলেট থেকে বাদামি রং হিসাবে ক্যারামেল, চকোলেটে ক্যারামেল মেশানো থাকে, এটাও তোমরা নাম শুনেছো ক্যারামেল। ঠিক আছে, অ্যাজিনোমোটো এই নামগুলো তোমাদের শোনা, কারণ এগুলো খুবই পরিমাণে মেশায় এবং এগুলো ক্ষতিকার পদার্থ, তাই জন্য এইসব খাদ্যগুলো কিন্তু খাওয়া বেশি উচিত না। এরপরে 4টা বলছে জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন। জলের এই ধর্মের জন্য প্রাণীদেহে এবং উদ্ভিদ দিয়ে কী সুবিধা হয়? তো জলকে যে বাষ্প করতে অনেক তাপ লাগে, এর জন্য কি সুবিধা হয়? এর উত্তর তোমরা 178 পেজে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ 3-এরটায় জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন হয়, এর জন্য জলের কি হচ্ছে সুবিধা? কি? ঘাম হওয়া এবং বাষ্পমোচনের জন্য জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণে জল বাষ্পিত হলেও অনেক পরিমাণ তাপ কিন্তু দেহ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই উত্তরটা এখানে হয়ে গেল। এরপরে দেখো 5-এরটা বলছে ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং আয়রনের একটি অভাবজনিত রোগের নাম। তো ভিটামিন এ অভাবে কি রোগ হয়? রাতকানা হয়। ক্যালসিয়ামের অভাবে হচ্ছে রিকেট হয়। ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়। আয়রনের অভাবে হচ্ছে অ্যানিমিয়া হয়। কী মনে হবে? ভিটামিন এ রাতকানা, এটা তো মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন ক্যালসিয়াম, রিকেট মানে কি? হাত পা বেঁকে যাওয়ার মতো রিকেট, ক্যালসিয়াম হাড় সম্বন্ধীয়। ভিটামিন সি স্কারবি এবং আয়রন দিয়ে অ্যানিমিয়া। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। এরপরে দেখো আমাদের লাস্ট প্রশ্ন, মানবদেহে ফাইটোকেমিক্যালসের দুটি গুরুত্ব লেখো। এটা পেজ 165-তে পেয়ে যাবে। দেখো ফাইটোকেমিক্যাল কী করে? ফাইটোকেমিক্যাল কী করে? মানবদেহে খুব তাড়াতাড়ি বুড়ো হওয়া থেকে আটকায়, অর্থাৎ মানবদেহে যে তাদের বুড়ো হয়ে যায় সেটাকে আটকায়, আর হৃৎপিণ্ডের ঠিকঠাক রাখে। তো এটা 1 নম্বর, এটা 2 নম্বর পয়েন্ট লিখতে পারবে। এছাড়া হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তো ফাইটোকেমিক্যালস কিন্তু এতগুলো কাজ করে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার
ফার্স্ট ইউনিট টেস্টের স্কুল নাম্বার 2 সমস্ত প্রশ্নের উত্তর করে দিলাম, 1 নম্বর স্কুলও করে দিয়েছি, এর পরের স্কুলগুলোও করে দেবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকো, যুক্ত হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, নাম হচ্ছে লার্ন উইথ জয়। আর তোমার যদি এই পিডিএফটা লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে যে স্যার আমার এই পিডিএফটা লাগবে, তাহলে আমি তোমাদের একটা QR কোড দিয়ে দেবো। তো QR কোডে তোমরা 5 টাকা পেমেন্ট করবে, একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তাহলে আমি তোমাদের পিডিএফটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।